আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন নাফিস এমটিএস থেকে নিয়ে আসলাম একটি নতুন ক্লাস। তো মেড টপার স্টাডিতে আজকে আমি পড়াবো ক্লাস 8-এর বিজিএস মানে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর আজকে আমি পড়াবো চ্যাপ্টার 1 উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। আজকের ক্লাসটি বেশি বড় করব না, ছোটোখাটো একটা ক্লাস করব, যার কারণে আমি পার্ট 1 পড়াবো শুধু। আর কিছু ইম্পর্টেন্ট নোটস লিখে দিব যা তোমাদের লেখলে অবশ্যই এখান থেকে কিছু না কিছু পরীক্ষাতে এসেই পড়বে। তো বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা বই ধরে ধরে পড়বো, ঠিক আছে? বই অবশ্যই তোমাদের সাথে থাকতে হবে, যেহেতু আমাদের কাছে কোনো ডিজিটাল বোর্ড নেই, এর কারণে আমরা বই ধরে ধরে পড়বো। আর যদি ডিজিটাল বোর্ড থাকতো তাহলে আমরা স্লাইড অনুসারে লিখে দিতাম আর এভাবে তোমরা ক্লাস করে ফেলতে। তো তোমরা প্রথম অধ্যায়ে উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায়টা খুলে বইটি ধরো আর আমার সাথে সাথে তোমরা দেখো আমি কি পড়াচ্ছি আর কি ইম্পর্টেন্ট নোটস দিচ্ছি। তো দেখো, উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এখানে বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এটা ছিল প্রথম লাইন। তো প্রথম লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে এখন আমি তোমাদের বোঝাচ্ছি। বাংলা ছিল একটি বৃহৎ সাম্রাজ্যশালী একটি দেশ, যে দেশে অর্থের কোনো সীমানা ছিল না। অর্থের কোনো সীমানা ছিল না কি এই অর্থের লোভে বাহিরের থেকে অনেক লোক এই বাংলায় আসতো। এইরকমভাবে ইংরেজদের কিছু বণিকরা বাংলায় এসেছিল অর্থ চুরি করার জন্য এবং এই বাংলাকে দখল করার জন্য। পরবর্তীতে তারা এই বাংলাকে দখল করে নেয়। এইভাবে অনেক মানুষ এই বাংলায় আসে। এই ধরো বাংলাতে প্রায় 1000 বছর আগে থেকেই এই বাংলায় মানুষ আসছে। তো আমি বই ধরে ধরে তোমাদের দেখাচ্ছি। তারপর লেখা হয়েছে যে এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতা এগিয়ে যায়। তার মানে ইংরেজদের আসার পর যে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছিল তখন যারা রাষ্ট্র ক্ষমতা যারা দখল করেছিল এদের মধ্যে একটা কোম্পানি ছিল যার নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সে এই রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্যে প্রথমের দিকে ছিল আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই নামটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা এমসিকিউতে আসে। তো ধরো এটা এরকম, প্রশ্নটা এরকম হবে, ব্রিটিশদের সর্বাধিক কোম্পানিটির নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? তার মানে যখন ইংরেজরা আমাদের বাংলাকে দখল করতে আসে তখন একটি কোম্পানি ছিল যে কোম্পানিটি আমাদের এই দেশটিকে দখল করার জন্য সর্বাধিক এগিয়ে রয়েছিল, আর সেই কোম্পানিটির নাম হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইটা এমসিকিউতে অনেক আসে, বুঝছো? এমসিকিউতে আসে, তোমরা এটা অবশ্যই মুখস্থ করে রাখবে যে ব্রিটিশদের সর্বাধিক কোম্পানিটির নাম কি। এরপর দেখো 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, তার মানে বাংলার, বিহার ও উড়িষ্যার নবাবের নাম ছিল নবাব সিরাজউদ্দৌলা। বাংলা, বিহার ও উড়িষ্যার নবাবের নাম কি? আসতে পারে না? অবশ্যই আসতে পারে। বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, ঠিক আছে?
তিনি ছিলেন বাংলার সর্বশেষ নবাব। আর ওনার মৃত্যুর পর বাংলায় এই ইংরেজরা প্রায় 200 বছর শাসন করেছিল। তো এগুলো আমি আস্তে আস্তে আসছি, প্রথমে আমরা পড়াতে যাই। তো এখানে লেখাটা কি লিখেছে দেখো, 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। কারা ক্ষমতা দখল করে নেয়? ইংরেজরা। তারা মানে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে তারা পরাজিত করে, মানে তাকে মেরে ফেলে আর কি। তাকে মারার পর এই ইউরোপীয় বণিকরা, ইংরেজরা এই ক্ষমতা দখল করে নেয়, নবাবের জায়গাটা তারা দখল করে নেয়। তো এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এসে বললো যে নবাব সিরাজউদ্দৌলা মৃত্যু কত সালে? অবশ্যই 1757 সালে। এরপর দেখো বাংলায় ইংরেজের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এখন দেখো আমি কেন প্রায় 200 বছর বলেছি, তোমরা যদি একটু অঙ্কের দিকে দেখো, যদি অঙ্ক করে দেখো, তারপর এই যে 1757, যদি আমরা এটা মাইনাস করি তাহলে দেখো 14 থেকে 5 গেলে হবে 9, হাতে 1, হাতে 1 হলো 8, 190, ঠিক আছে, এটা তো 0, 190। দেখো 190 বছর, প্রায় কিন্তু 200 বছর। এর জন্য এটা এখানে লিখেছে 1947 সাল পর্যন্ত। এবার নিচে দেখবে যে প্রায় 200 বছর তারা আমাদের এই বাংলাকে শাসন করে। তো এটা তোমাদের অনেক বোর্ড এক্সামে আসে, দেখবে যে প্রায় 200 বছর একটা প্রশ্ন দিবে যে ইংরেজরা কত সাল পর্যন্ত বাংলায় শাসন করেছিল। তারপর ক নম্বরে দেবে কি 300 বছর, খ নম্বর দিবে কি 100 বছর লিখলো, তারপর গ দিবে কি 200 বছর, আর গ দিবে কি প্রায় 200 বছর, ঠিক আছে। এরকম একটা লেখা দিয়ে এরকম প্রশ্ন যদি আসে, এরকম হয়। তো দেখো এখানে তো অনেকজনে কি করে এটাকে টিক জন্য দিয়ে দেয়, এটা সম্পূর্ণ ভুল। কারণ এখানে আমরা তোমাদের দেখাইলাম এটা 190 বছর, ঠিক আছে, এটা মেইন উত্তর হলো 190 বছর, তার মানে প্রায় 200 বছর। তাহলে এটা হবে গ নাম্বার উত্তর, এটা হলো উত্তর আর এটা হলো ভুল, ঠিক আছে। তো তোমরা এটা এই এমসিকিউটার প্রতি একটু খেয়াল রাখবে, কারণ পরীক্ষাতে এক নম্বরে অনেক মানুষ 1 নম্বরের জন্য ফেল করে, বুঝছো। আচ্ছা, এরপর দেখো এভাবে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে উপনিবেশিক শাসন বলি। তার মানে ইউরোপীয় বণিকরা যখন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, এরপর যে সময়কাল চলছিল সেই সময়কালের শাসনটাকে বলে উপনিবেশিক শাসন। এটা একটা ইম্পর্টেন্ট সিকিউ বা ক নাম্বারের জন্য আর কি। তো দেখো এটা আমি নীল কালি কলম দিয়ে রাখলাম। 1757 সালে বাংলায় যে শাসন ছিল সেটার নাম কি? উপনিবেশিক শাসন। উপনিবেশিক শাসন এটা তোমাদের ক নাম্বার প্রশ্নে আসে অনেক সময়, বুঝছো। এরপর দেখো এর পরের লাইনটা এর মতো অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। দেখো এখানে কি লিখছে, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলটিকে বলে উপনিবেশিক যুগ। আচ্ছা, তোমরা যুগ চিনো না? ধরো 2010 সাল থেকে 2016 থেকে 2026, আচ্ছা একটু মিস্টেক হয়েছে, এটা এরকম না, ধরো এরকম না লিখে এরকম লিখলাম 2020 থেকে না, ধরো 2010 থেকে 2022, ঠিক আছে। এটা একটা সময়কাল না,
এই সময়কাল এভাবে আস্তে আস্তে অনেকগুলো সময়কাল হয়। তো এই যে এই সময়কালটা সবটা মিলে একটা যুগ, ঠিক আছে। তো এখানে দেখো সময়কালটা কত বছরের ব্যবধান, দেখো যদি 2022 হয়, এরপর 2010 হয়, এখানে মিনিমাম 12 বছরের মতো সময়কাল, বুঝছো তো, মানে 12 বছর হয় এক যুগ। আর এখানে যে সময়কালটা দেওয়া হয়েছে 1947 থেকে 1757 থেকে 1947, 1757 থেকে 1947, এই যে সময়কাল, এটা আমি জাস্ট 12 বছর বলছি, কিন্তু এটা 12 বছর 1 2 3 4 এভাবে অনেক বছর, বুঝছো। মানে তারা যত বছর শাসন করেছে এই পুরো শাসনটাকে ঔপনিবেশিক যুগ বলে। শুধু 12 বছর নয়, এই পুরো শাসন আমলটাকেই ঔপনিবেশিক যুগ বলে। 1757 থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজরা যে শাসন আমল প্রতিষ্ঠিত করেছিল, এই ইংরেজি শাসন আমলটিকে বলে উপনিবেশিক যুগ। আর 1757 সালে বাংলায় যে শাসন ছিল, সে শাসনের নাম হলো উপনিবেশিক শাসন। মানে এটা একটু দেখা নিও, তোমরা পরবর্তীভাবে সমস্যা হতে পারে। এটা খ নাম্বার প্রশ্ন অনেক সময় আসে। যদি স্যার একটু বেশি হয়, অ্যাডভান্স হয়, তাহলে দেখবা যে এটা আইসা পড়ছে, ঠিক আছে। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে যুগ, তার নাম উপনিবেশিক যুগ, ঠিক আছে। দেখো আমরা প্রথম যে সারসংক্ষেপটা আছে, এটা থেকে আমরা 4টা ইম্পর্টেন্ট নোটস পেয়ে গেছি। এই 4টা ইম্পর্টেন্ট নোটস তোমাদের পরীক্ষাতে অনেক আসে, ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে অনেক আসে। স্যার তার এটা সিলেবাসে, তোমাদের সিলেবাসে যদি অধ্যায় 1 থাকে, তার মানে দেখো এই 4টা থেকে যে কোনো একটা প্রশ্ন অন্তত তোমাদের ইয়াতে আসবেই আসবে, তাই তোমরা এগুলো মুখস্থ করবে। এরপর দেখো আমরা এখন আমাদের মেন পড়া পার্ট 1 এর যে পড়াটা সেদিকে ঢুকছি। তোমরা দেখো এখানে দেখো একটা লেখা আছে, দেখো এই যে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আমরা পড়াটা শেষ করব। তো তোমরা সেই অনুযায়ী বইটা খুলে রাখো। তো দেখো পার্ট 1 কি বলেছে, বাংলায় উপনিবেশিক শাসন। তার মানে এই উপনিবেশিক শাসনের কথাটাই প্রথমে এখানে লেখা হয়েছে। দেখো, উপনিবেশিকরণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। এই যে দেখো, উপনিবেশিকরণ একটি প্রক্রিয়া, তার মানে এই যে এই নামটা উপনিবেশিক, এটা যে মানে প্রয়োগ করে, এই প্রয়োগ করার যে প্রক্রিয়াটা, এটা একটা ইয়া, বুঝছো, মানে কি বলে চক্র, এই চক্রটা লাগাইছে ব্রিটিশরা। তো দেখো আমি লিখি, আমি এভাবে বুঝাতে পারবো না, লেখা দেখাই। আচ্ছা দেখো, একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া দ্বারা অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে একটি দেশ অন্য দেশে পাড়ি জমায়। এই ধরো ইংরেজরা
তারা তাদের দেশ হলো আমাদের দেশ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে, ঠিক আছে। তারা জানে যে বাংলায় অর্থ আছে, সেই অর্থ এবং বাকি যা আছে সবকিছু দখল করার জন্য তারা মানে তারা এই দেশে পাড়ি জমায়। তো তারা উদ্দেশ্য ছিল দখল করা, কিন্তু তারা বলে যে অর্থনৈতিক শোষণ। মানে ধরো সিরাজউদ্দৌলাকে ইংরেজরা বললো যে আমরা আসবো তোমাদের কিছু তোমাদের দেশে বাণিজ্য করার জন্য, বাণিজ্য করে ব্যবসা করে আমরা চলে যাব, এই কথা বলে তারা দেশে আসে। আর দেশে এসে কি করে যে দেশটি তারা মানে দখল করে নেয় আর কি। তো এই জন্য এখানে আরেকটু লেখা আছে, এই যে এরপর দখলকৃত দেশটি, দখলকৃত দেশটি বলা হয়েছে কেন, কারণ এটি একজনের কাছে এখন দখল আছে, কিন্তু আবার এই দখলকৃত দেশটি আবার আরেকজনের দখলে চলে যায়। ঠিক আছে, আমি আবার পরে দেব যে হ্যাঁ, উপনিবেশীকরণ একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া দ্বারা অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে একটি দেশে অন্য দেশ পাড়ি জমায়। ঠিক আছে, একটি দেশ অন্য দেশে পাড়ি জমায় এবং নিজের দখল এবং সে দেশে এসে ওই দেশটিকে মানে সে দেশে এসে ওই দেশটিকে নিজের, আচ্ছা আমি আবার বুঝাই, দেখো আস্তে আস্তে বুঝাই। উপনিবেশীকরণ একটি প্রক্রিয়া যা দ্বারা অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশে পাড়ি জমায়, তারপর সেই দেশটিকে নিজের দখলে আনে। এরপর দখলকৃত দেশটি দখলকারীর শাসনাধীনে চলে যায়। মানে তুমি আবার বুঝাই, তুমি এটা বুঝতেই হবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমাদের খ নাম্বারে চলে আসবে, দেখবে পরীক্ষাতে যদি আসে খ নাম্বারে চলে আসবে। খ নাম্বারে চলে আসবে। দেখো, উপনিবেশীকরণ একটি প্রক্রিয়া যা দ্বারা অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। এই দেশটি দখলকারী দেশের শাসনাধীনে চলে যায়। তার মানে ধরো নবাব সিরাজউদ্দৌলার এই দখলকৃত দেশটি, সেই দেশটি ইংরেজরা দখল করে নেয়, বুঝছো? আচ্ছা, তো দেখো আমি সুন্দর করে একটা ইম্পর্টেন্ট নোটস লিখে দিয়েছি, তোমরা আস্তে আস্তে এটা হয় উঠিয়ে নাও আর না হলে স্ক্রিনশট নিয়ে নাও। আমি 3 সেকেন্ড সময় দিলাম, ঠিক আছে? 1 2 3। আচ্ছা ঠিক আছে, তো তোমরা দেখছো যে লেখাটা, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এরপর দেখো 1757 সালে পলাশী যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল। মানে উপনিবেশীকরণের যে শাসনটা প্রচলিত হয়েছিল, সেই শাসনটা 1757 সালের পলাশী যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে এই 1947 সাল পর্যন্ত এই শাসনটা সূচনা করা হয়েছিল। তার মানে দেখো, 1757 সালে ঘটিত যুদ্ধের নাম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। 1757 সালের যুদ্ধ হলো পলাশীর যুদ্ধ। এবং এখানে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা, ঠিক আছে?
এরপর দেখো এরপর তোমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখো বাংলার রাজনৈতিক পটভূমি ঔপনিবেশিক শাসন এর পূর্বকাল। মানে এই যে ঔপনিবেশিক যুগটা প্রচলিত হয়েছিল এর আগে, মানে নবাব সিরাজউদ্দৌলার সময়কালের আগে। ঠিক আছে, দেখো কি লিখছে, প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায়। তার মানে আজ থেকে প্রায় 2-3 হাজার বছর আগে থেকেই বাংলায় মানব বসতির কথা জানা যায়। তারপর দেখো এই অঞ্চলটি বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটি এলাকা। তো বাংলা ছিল ধন সম্পদে পূর্ণ একটি এলাকা। ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকেই এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে। তার মানে ইংরেজদের আসার আগে থেকেও আরো অনেক মানুষরাই এই বাংলাকে দখল করার জন্য আসতে থাকে। এই যেমন পর্তুগিজরা এসেছে, ফরাসিরা এসেছে, এরকম অনেক মানুষরাই বাংলা আসছিল দখল করার জন্য। কিন্তু পরিশেষে ইংরেজরা গিয়ে বাংলাকে প্রায় 200 বছর দখল করে নেয়। এই যে এখানে লেখাই আছে, সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। তো এটা একটা তোমাদের আসতে পারে যে সকলের আগমনের প্রধান উৎস কি ছিল। প্রশ্ন নিজে নিজে করবা যে কেন এসেছিল, তারপর দেখবে যে নিজের মাথায় নিজে ঢুকে গিয়েছে। সকলের আকর্ষণীয় প্রধান উৎস বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। এরপর দেখো খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। তার মানে খ্রিস্টপূর্ব যুগে মানে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মের আগে বাংলায় আর্য ভাষাভাষী জনগোষ্ঠীরা প্রবেশ করেছিল। মানে তোমরা যদি এটা আমি বলেছি ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে, আর ওনারা যদি না বুঝো তাহলে যিশু খ্রিস্টান, ঠিক আছে, যিশু খ্রিস্টানদের জন্মের পূর্বে বহিরাগত আর্য ভাষাভাষীর জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। তো এটা প্রশ্ন আসতে পারে যে খ্রিস্টপূর্ব যুগে বাংলায় কোন ভাষাভাষী লোকজন প্রবেশ করেছিল। তো এটা আমি লিখে দিই, খ্রিস্টপূর্ব যুগে খ্রিস্টপূর্ব যুগে বাংলা আগমন করেছিল আর্য ভাষাভাষীর লোক। ঠিক আছে, এরপর দেখো খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলা উত্তরাংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক। এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতের মানে বাংলার উত্তরাংশ কে দখল করেছিল। খ্রিস্টপূর্ব তৃতীয়াংশে বাংলার উত্তরাংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক, কি নাম রে। এরপর দেখো ভারতের মৌর্য সম্রাট অশোক সে সময়
পুন্ড্রনগর হয় মৌর্যদের প্রদেশ। মানে তখন মৌর্যদের প্রদেশের নাম ছিল পুন্ড্রনগর, ঠিক আছে। মৌর্যদের প্রদেশের নাম ছিল পুন্ড্রনগর। পুন্ড্রনগর ছিল ভারতের মৌর্য সম্রাট অশোকের প্রদেশ। তারা বাংলার উত্তরাংশ দখল করে নিয়েছিল। এরপর দেখো, মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। তার মানে মৌর্যদের পর ভারতের প্রতিষ্ঠিত হয়, মৌর্যদের পর এই যে তৃতীয়াংশ উত্তরাংশ দখল করে সেই জায়গাতেই আবার প্রতিষ্ঠিত হয় ভারতের গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে। ভারতের গুপ্ত সাম্রাজ্য, যা 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। 4 শতকে মানে খ্রিস্টপূর্ব 4 শতকে বাংলার উত্তরাংশ ও পশ্চিমাঞ্চলে প্রথম 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যরা দখল করে নেয়। এরপর দেখো, গুপ্তদের পতনের পর মানে তারা যখন পরাজিত হয় নবাব সিরাজউদ্দৌলার মতো, তখন 7ম শতকের সময় পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য, লাইন আমি গরমিল করে ফেলছি। এখানে দেখো, গুপ্তদের পতনের পর 7ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। এটা একটু ইম্পর্টেন্ট, তাই এটা আমি নোটে রেখে দিচ্ছি। এটা আমি একটু মুছে ফেলছি, ঠিক আছে। এটা মানে এই যে সিরিয়াল বানানোর জন্য। দেখো, 7ম শতকে বাংলা উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক প্রথম বাংলা শাসক ছিলেন শশাঙ্ক। তার মানে এতদিন বাংলায় শাসন করেছিল বিদেশি মানুষরা। এর মধ্যে একজন হলো আর্য ভাষাভাষীর লোক, একজন হলো মৌর্য সম্রাট অশোক, দ্বিতীয় জনের নামটা দেওয়া হয়নি, কিন্তু তাদের ইয়াদের নাম, সাম্রাজ্যের নাম দেওয়া হয়েছে, যেটার নাম হলো গুপ্ত সাম্রাজ্য। তৃতীয় যিনি হন তার নাম হলো প্রথম বাংলা শাসক শশাঙ্ক। মানে বাংলাতে শুধু প্রথমে বিদেশিরা শাসন করেছিল, পরবর্তীতে 7ম শতকে সর্বপ্রথম বাঙালি একজন শাসক প্রতিষ্ঠিত, যার নাম হলো শশাঙ্ক, ঠিক আছে। এরপর দেখো, এরপর এই যে দেখো, এরপর পড়াতে চলে আসি। এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে। আমার স্টারটা অনেক সুন্দর। এরপর দেখো, তারপর গিয়ে গুপ্তদের এখানে নাই যে 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে। একই সময় পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। মানে এই সেম টাইমে 7ম শতকে সেম সময়ে লেখা দেখা যায়, সেম 7ম দশকেই বাংলায় আরেকটি সাম্রাজ্য হয়, যার নাম হলো বঙ্গ, ঠিক আছে, বঙ্গ। তো এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমি এখন মুছে ফেলবো।
আচ্ছা, তো আমি এটা মুছে ফেলছি, ঠিক আছে। ইতিহাস পড়লে মাথার ব্রেন শার্প হয়, ঠিক আছে। তোমরা অবশ্যই ইতিহাস পড়বে। ইতিহাস পড়লে শুধু মাথায় প্রশ্ন আসে, আরে কেমনে হলো, কিভাবে হলো। তোমরা বেশি বেশি ইতিহাস পড়ার চেষ্টা করবে, ইতিহাস পড়ে মজা আছে। এরপর দেখো, একই সময়ে যখন পূর্ব দক্ষিণ পূর্ববঙ্গের বঙ্গ নামে একটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। আচ্ছা, তার মৃত্যুর পর, মানে শশাঙ্কের মৃত্যুর পর, শশাঙ্ক যিনি ছিলেন তার মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে। শশাঙ্কের মৃত্যুর পর কত বছর বাংলা অরাজকতা চলছিল? কালিটা ইয়েস, মৃত্যুর পর, শশাঙ্কের মৃত্যুর পর অরাজকতা চলে বাংলায়, অবশ্যই বাংলায়, অন্য জায়গায় তো না। অরাজকতা চলে কত বছর? প্রায় 100 বছর, সরি প্রায় 100 বছর লিখেছে না, মানে পুরোপুরি 100 বছর, 100 বছর, পুরোপুরি 100 বছর, প্রায় 100 বছর না। তোমরা দেখে বুঝে নিও, কারণ প্রায় 100 বছর লিখলে কিন্তু আবার ওই আগের মতো হয়ে যাবে। দেখো, তো শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যন্যায় যুগ, ঠিক আছে, মাৎস্যন্যায় যুগ। তার মানে এই যে 100 বছর ধরে যে যুগটা প্রচলিত ছিল সেটাকে সংস্কৃত ভাষার নাম, সংস্কৃততে বলে সংস্কৃত, ঠিক আছে। তোমরা সংস্কৃত কিন্তু একটা ভাষা, এটা বাংলা ভাষা না, এটা বাংলা ভাষার মতোই। সংস্কৃত ভাষায় বলে মাৎস্যন্যায়ের যুগ। সুন্দর করে লিখে দিই, বানানটা দেখে দেখে। মাৎস্যন্যায়ের যুগ। এই নামটি একটু ইম্পর্টেন্ট, এটা আবার এমসিকিউ তো চলে আসে অনেক সময়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলা অরাজকতা চলে প্রায় 100 বছর, প্রায় বলতে বলতে প্রায় চলে আসছে। তো শশাঙ্কের মৃত্যুর পর বাংলা অরাজকতা চলে 100 বছর। এরপর এই যে 100 বছর যে যুগটি প্রচলিত ছিল সেই যুগটির নাম হলো মাৎস্যন্যায়ের যুগ, আর সেই নামটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। এরপর দেখো, এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝ পর্বে। মানে একটি দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় যেটি 8 শতকের মাঝ পর্বে মানে প্রতিষ্ঠিত হয় আর কি। বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় মানে অনেক বছর ধরে চলাকালীন একটা রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝ পর্বে। এরপর দেখো, প্রায় 400 বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা। 400 বছর বাংলাকে শাসন করেন কারা? এখানে কি প্রায় 400 বছর বাংলাকে শাসন করে পাল রাজারা। এরপর দেখো, ঠিক আছে, এরপর দেখো, পালদের পতনের পর 11 শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। মানে এত বছর, মানে ধরতে গেলে প্রায় 100 বছর যদি বাদ দিই, প্রায় 600-700 বছর বাংলাকে শাসন করেছিল আমাদের বাঙালি শাসকরা।
কিন্তু এরপর মানে পাল রাজারা যখন পতন হয়ে যায় তখন 11 শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় আমাদের এই বাংলা। বুঝছো, মানে এটা আমাদের বাংলা প্রথম বিদেশি ছিল, এরপর আবার বাঙালিদের কাছে এসেছিল, তারপর মাঝখান দিয়ে আবার কয়েক বছর মানে প্রায় 100 বছর বাংলা শাসন করা হয়নি, তারপর আবার প্রায় 400 বছর আবার বাংলাকে শাসন করেছিল পাল রাজারা। ওদের পতনের পর 11 শতকের শেষের দিকে আবার চলে আসে কারা? ওই বিদেশিরা। তো দেখো, দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন। তো 11 শতকের শেষ দিকে কোন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন? সেন রাজারা। তারা কোথা থেকে এসেছিল? দক্ষিণ ভারতের, যে আমি এটা লিখি, দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে এসে কর্ণাটক থেকে আসে কারা? সেন রাজারা। সেন বানানটা বোঝা যায় না। ঠিক আছে, এই জিনিসটা আমি সুন্দর করে লিখছি না, আমি জাস্ট সংক্ষেপে লিখে দিছি, তোমরা বুঝে নিও, তবু একটু কষ্ট করে বুঝে নিও। এরপর দেখো, এরপরের প্যারাতে দেখো, সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। কি নাম! তো সেন শাসনের অবসান ঘটে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নামটা এটা দেখে অনুসরণে চৌকস স্যার তারা দিয়ে দিবে। তো তাদের অবসান দ্বারাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? সেন রাজাদের অবসানের পর দখল করে এটা অবসান ঘটে, ঠিক আছে? অবসান ঘটে তার মানে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ঠিক আছে, ওনার হাতে অবসান ঘটে, মানে তিনি যুদ্ধ করে ওনাদের অবসান করেন। অবসান ঘটে সেনাপতি, অবসান মানে ওদের শাসনকে শেষ, মানে ওদের শাসনকে শেষ করে ফেলেছে আর কি, পরাজিত করে ফেলেছে। সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের এমসিকিউতে আসবে, আবার ক নাম্বার প্রশ্ন আসতে পারে যে সেন রাজাদের অবসানের ঘটান কে? সেনাপতি ইখতিয়ার। তোমরা নামটা অনেক করে দেখবে, ঠিক আছে? নামটা মুখস্থ করে ফেলবে, এটা কষ্ট হলেও করতে হবে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এটা ইম্পর্টেন্ট। তো এরপর দেখো, 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা পশ্চিমে তিনি রাজা, মানে এরপরে কি লিখেছে দেখেন,
লিখেছে দেখো, সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাতে যখন সেন শাসনের অবসান ঘটে তখন তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন। তার মানে প্রথম মুসলমান শাসনের সূচনা করেন তুর্কির সেনাপতি, এখানে আমি লিখে দিই তুর্কি, হ্যাঁ এটা তুর্কি, তুর্কির সেনাপতি প্রথম মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। দেখছো, এটাও অনেক ইম্পর্টেন্ট যে মুসলমান শাসন সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন, কে করেন? সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এরপরে চলো, তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। কত সাল পর্যন্ত বাংলায় মুসলিম বিস্তার ছিল? 1338 সাল, 1338 সাল বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন সেনাপতি, তুর্কির সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বা তার মানে উনার হাত ধরেই বাংলায় মুসলিমদের সূচনা ঘটে। এরপর দেখো, এই সময়ের মধ্যে বাংলার 3টি অংশে দিল্লি এটা হলো সুলতানদের, সালতানাতদের লিখছে, দিল্লি সুলতানাদের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। মানে বাংলায় দিল্লি সুলতানাদের 3টি বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো উত্তর বাংলা লখনৌতি, পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও নামে পরিচিত ছিল। তার মানে আমাদের এই সোনারগাঁও এই বিভাগে প্রচলিত ছিল। তখনকার সোনারগাঁওতে বাংলার অনেক ধন সম্পদ ছিল, যার কারণে সোনারগাঁওকে বাংলাদেশ এই বিভাগ অনুযায়ী সোনারগাঁওকে রাজধানী বলা হতো, সুলতানদের রাজধানী বলা হতো। তারপর দেখো, 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। তার মানে দিল্লিদের পরাজিত করে কে? ফখরুদ্দিন মোবারক শাহ, যিনি ছিলেন সোনারগাঁওয়ের শাসনকর্তা। তিনি দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের বাংলাকে পুরোপুরি স্বাধীনতা ঘোষণা করেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা এটা লিখে ফেলো আগে। তো এটা এখন নিচে দিয়ে লেখলে তোমরা বুঝবে না, এটা ইম্পর্টেন্ট, যেহেতু উপরে লিখতে হবে। আচ্ছা, তো তোমরা দেখতে পাবে যে কত সময় হয়েছে, তো অনেক সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা পাঠ পড়াতে পড়াতে অর্ধেক সময় চলে যাচ্ছে। তো আমরা এই পৃষ্ঠাটা, এই পার্ট 2 মানে এই যে বাংলার রাজনৈতিক পটভূমি উপনিবেশ শাসনের 2 পৃষ্ঠাটা পড়াবো আজকে। এর পরবর্তী কাছে বাংলা পার্ট 1 এটা সহ আমরা পার্ট 2 কিটাও শেষ করব, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু পড়বো, এতটুকু পরে আমরা আজকে ছুটি দিয়ে দেব। দেখো, 1338 সালে সোনারগাঁও শাসনকর্তা, তো কত সালে? 1338 সালে কে ছিলেন সোনারগাঁও শাসনকর্তা? ফখরুদ্দিন মোবারক শাহ। সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ কাদের উপর বিদ্রোহ করেন? দিল্লির সুলতানদের উপর। এরপর বাংলাকে কি করেন? স্বাধীন করেন, ঠিক আছে। বাংলাকে তিনি
তিনি বাংলাকে শাসন করেন আর স্বাধীন করেন। তিনি বাংলাকে স্বাধীন করে, দেখা যায়। 1338 সালে সোনারগাঁয়ের শাসনকর্তা ছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ। তিনি এর আগেও একবার বাংলাকে স্বাধীন করেন কে? রাজা শশাঙ্ক। তার মৃত্যুর পর তো বিদেশিদের হাতে তার মৃত্যুর পর আসে পাল রাজাদের উপর, ঠিক আছে, তারা পাল রাজাদের উপর তারা প্রায় 400 বছর শাসন করেন। তার মৃত্যুর পর চলে আসে বিদেশিদের হাতে এই শাসনামল। এই বিদেশিদের হাতে যখন শাসনামল আসে, সেই বিদেশি শাসনামলের সময় সেই শাসনটার নাম ছিল সেন শাসন। তাদের অবসানের পর তুর্কির সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার মধ্যে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এরপরেই থেকে বাংলাতে মুসলিমরা আসে। তারপর তিনি আবার রাজা লক্ষণ সেনকেও পরাজিত করে। এরপর কি হয়েছে? এরপর দিল্লির কিছু রাজারা, তিনি 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটে। তার মানে 1338 সালের পর তিনি মৃত্যুবরণ করেন, তখন পর্যন্ত মুসলিম শাসন চলছিল। এরপর দিল্লির সুলতানাতিরা 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠা করেন বাংলাতে, যেগুলোর নাম ছিল লখনৌতি, পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও, ঠিক আছে। এরপর 1338 সালে সোনারগাঁও শাসনকর্তা, মানে এভাবে বিভাগ অনুযায়ী একজন শাসনকর্তা পড়েছিল। এর মধ্যে সোনারগাঁও শাসনকর্তা ফখরুদ্দীন মুবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাকে স্বাধীন করেন। বাংলাকে স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণা করেন। এরপর দেখো, এইভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। এটা একটা যুগ, ঠিক আছে। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। তার মানে বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয় কাকে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। নামটা আমি লিখে দিই, ঠিক আছে। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঠিক আছে। তিনি পুরোপুরি বাংলার স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন বলে ধারণা করা হয়। এরপর দেখো, ইলিয়াস শাহ শাহ-ই বাঙ্গালা ও শাহ-ই বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন। তার উপাধির নামগুলো কি কি ছিল? শাহ-ই শাহ-ই বাঙ্গালা, লেখাটা এইভাবে লেখা হয়েছিল, বাঙ্গালা। এরপর শাহ-ই বাঙ্গালিয়ান, বুঝছো? তিনি এটি উপাধি স্বরূপ হিসেবে পেয়েছিলেন। এরপর দেখো, স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তার মানে সুলতানি আমলের যুগে আরেকজন শাসক ছিলেন, যার নাম ছিল সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ধর্মীয় সম্প্রীতি ও প্রতিষ্ঠা এবং বাংলার শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। তার মানে উনার সুলতান আলাউদ্দিন হোসেন শাহর মানে অবদান ছিল বাংলা শিল্প সাহিত্যের বিকাশ। মানে বাংলা শিল্প সাহিত্যের যে জিনিসটা, সেটি সুলতান আলাউদ্দিন শাহের বিকাশের পর বেশি ফেমাস হয়েছিল আর কি, বিখ্যাত হয়েছিল।
তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পার্ট 1 পুরোপুরি শেষ করব আর পার্ট 2 কে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই। এমটিএস এর সাথে আজকে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে যদি আমার যদি কোনো মানে পড়াতে কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে এবং একটি লাইক দিয়ে দিবে। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।